কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৪৩তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসর চৌধুরী। আজকের পর্বে আমরা আইসো কোয়ান্টের কিছু প্রপার্টিজ দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা লং রান প্রোডাকশন ফাংশন দেখেছি, আর আইসো কোয়ান্ট আমরা সংজ্ঞায়িত করেছি এবং একটা টেবিলের মাধ্যমে গ্রাফে দেখেছি। আজকে আমরা আইসো কোয়ান্টের কিছু প্রপার্টিজ দেখব। আইসো কোয়ান্টের আলোচনা যখন আমরা করব তখন আমরা দেখব এই আলোচনার সাথে ইনডিফারেন্স কার্ভস বা আইসো ইউটিলিটির অনেক মিল আছে। শুধু পার্থক্য, আইসো কোয়ান্ট হচ্ছে প্রডিউসারের ক্ষেত্রে, ইনডিফারেন্স কার্ভ ছিল আমাদের ভোক্তা বা কনজিউমারের ক্ষেত্রে। আমরা প্রথম যে কনসেপ্টটা দেখব এটার নাম হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, MRTS। এই নামটা বলার সাথে সাথে শিক্ষার্থীদের মনে হবে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনও তো আমরা করেছিলাম। হ্যাঁ, আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন করেছিলাম ইনডিফারেন্স কার্ভসের ক্ষেত্রে। যখন আমরা আইসো কোয়ান্টের ক্ষেত্রে এই আলোচনাটা করব তখন আমরা এর নাম দিয়ে দেই মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। কেন? কারণ উৎপাদন অ্যাক্টিভিটি একটা টেকনিক্যাল ব্যাপার। উপযোগ বা ইউটিলিটির ক্ষেত্রে এই টেকনিক্যালিটিটা দেখা যায় না। সেই জন্য ইনডিফারেন্স কার্ভসের স্লোপকে আমরা নাম দেই MRS, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। আইসো কোয়ান্টের স্লোপের নাম দেই আমরা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আমরা MRS এই কনসেপ্টটাতে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কনজিউমারের সামনে দুটো গুডস ছিল, এক্স এবং ওয়াই। কনজিউমার এক্স এবং ওয়াইয়ের মধ্যে সাবস্টিটিউট করতেন এবং একই ইনডিফারেন্স কার্ভে অবস্থান করতেন। একই ইনডিফারেন্স কার্ভে অবস্থান করলে কি হবে? কনজিউমারের ইউটিলিটি বা উপযোগ সমান থাকতো, ইনডিফারেন্স কার্ভের যেখানেই থাকুক না কেন, যে কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই উনি ভোগ করেন। একই প্রিন্সিপালে আমরা যখন MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বলছি, আমরা কি বলছি? উৎপাদক বা প্রডিউসার একই আইসো কোয়ান্টে অবস্থান করছে, কিন্তু তার ইনপুটের যে কম্বিনেশন লেবার অ্যান্ড ক্যাপিটাল এই কার্ভের এক এক জায়গায় এক এক রকম। MRSের স্লোপকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম? MRS অফ এক্স ওয়াই সমান সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। এক্স এবং ওয়াই দুটো গুডস ছিল। MRTS আমরা একই প্রিন্সিপালে সংজ্ঞায়িত করব। MRTS হচ্ছে ডেল কে ডিভাইডেড বাই ডেল এল। কে এবং এল ক্যাপিটাল এবং লেবার এখন আমাদের দুটো ইনপুট। MRS যখন আমরা আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম MRSের স্লোপ হচ্ছে নেগেটিভ। একই প্রিন্সিপালে MRTS যখন আমরা আলোচনা করছি তার স্লোপটাও নেগেটিভ। এখন আমরা একটা গ্রাফ দেখছি। এই গ্রাফটাতে আমরা একটা আইসো কোয়ান্ট দেখছি, Q2 = 75। এই গ্রাফটা আমরা কনস্ট্রাক্ট করেছি গত পর্বের গ্রাফ থেকে, যেখানে আমরা বলেছিলাম Q1 হচ্ছে 55, Q2 হচ্ছে 75, Q3 হচ্ছে 90। আমরা Q2টাই দেখছি এবং আমরা এখানে এই গ্রাফের চারটা বিন্দু আইডেন্টিফাই করছি, A, B, C, D। এই চারটা বিন্দুতে আউটপুট হচ্ছে 75, কারণ আইসো কোয়ান্ট, কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কনস্ট্যান্ট আউটপুট। এখন আমরা যদি পয়েন্ট A থেকে পয়েন্ট Bতে যাই, তারপর পয়েন্ট B থেকে C, তারপর C থেকে D, প্রত্যেকবার আমাদের লেবার বাড়ছে 1 ইউনিট করে। আমরা এই একই প্রিন্সিপাল MRS যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা এক্স অ্যাক্সিসের যে দ্রব্যটা আছে সেই দ্রব্যটা 1 ইউনিট করে বাড়াবো। কেন? আমরা যদি 1 ইউনিট করে বাড়াই তাহলে আমরা যে ক্যাপিটালটার চেঞ্জ দেখব, আমরা একই আইসো কোয়ান্টে থাকার জন্য ওটাকে তুলনা করতে পারবো। এখন আমরা A থেকে Bতে যে যাচ্ছি, আমাদের L বেড়েছে 1 ইউনিট। কত ইউনিট ক্যাপিটাল আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে? ডেল কে হচ্ছে -2। এখন আমরা B থেকে C দেখি। B থেকে Cতে যে যাচ্ছি
আমাদের এল আবার 1 ইউনিটই বেড়েছে, কিন্তু কতটুকু ক্যাপিটাল আমরা স্যাক্রিফাইস করছি? আমরা স্যাক্রিফাইস করছি এখন ডেল কে ইজ ইকুয়াল টু -1। একইভাবে আমরা যদি পয়েন্ট সি থেকে পয়েন্ট ডিতে যাই, একইভাবে আমাদের এল বেড়ে যাচ্ছে 1 ইউনিট, কিন্তু আমাদের ক্যাপিটাল কত কমছে? ডেল কে হচ্ছে -2/3। তার মানে লেবার যত বাড়ছে, ক্যাপিটাল আমরা কম ব্যবহার করছি। কনজিউমারের ক্ষেত্রে আমরা কি যুক্তিটা দিয়েছিলাম? এক্স এবং ওয়াই দুটাই কনজিউমারের কাছে পছন্দনীয় দ্রব্য। সুতরাং কনজিউমার যখন এক্স বেশি পেতে থাকবে, তার কাছে ওয়াইয়ের পরিমাণটা তত স্কেয়ার্স হবে। স্কেয়ার্স হওয়ার কারণে সে প্রতিটি ইনক্রিমেন্টাল ইউনিটে ওয়াই কম ত্যাগ করতে চাবে। এই একই প্রিন্সিপাল কি আমরা উৎপাদকের ক্ষেত্রে দেখতে পারি? দেখা যায় কি না? এল যত বাড়তে থাকবে, ক্যাপিটাল কেন আমরা কম ব্যবহার করতে চাবো? কারণ এইখানে উৎপাদনে লেবার এবং ক্যাপিটাল দুটোই আমাদের লাগবে। আমাদের ভোক্তার ক্ষেত্রে কী ছিল? সে ভোগ করবে, তার জন্য তাকে এক্স এবং ওয়াই দুটো দ্রব্যই তার দরকার ছিল। উৎপাদকের ক্ষেত্রে উৎপাদন করতে গেলে তার লেবারও লাগবে, ক্যাপিটালও লাগবে। যখন একজন উৎপাদক লেবার বেশি এমপ্লয় করবে, লেবার বেশি ব্যবহার করবে, তার কাছে ক্যাপিটালটা তত বেশি স্কেয়ার্স হয়ে যাবে এবং প্রতিটি ইনক্রিমেন্টাল ইউনিটে সে ক্যাপিটাল কম ত্যাগ করতে চাবে, কম এমপ্লয় করতে চাবে, কম ব্যবহার করতে চাবে। এই জন্য এই যে আমরা আইসোকোয়ান্টটা দেখছি, আমরা বলছি এমআরটিএস হচ্ছে আইসোকোয়ান্টের স্লোপ। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এই 4টা পয়েন্টে আস্তে আস্তে স্লোপটা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে আমাদের আইসোকোয়ান্টের দুটো প্রপার্টি পাচ্ছি আমরা। প্রপার্টি দুটো কি? স্লোপটা ডাউনওয়ার্ড স্লোপিং ইনডিফারেন্স কার্ভের মতো, এবং স্লোপটা যেহেতু কমে যাচ্ছে, তার মানে আইসোকোয়ান্ট কনভেক্স টু দ্য অরিজিন ইনডিফারেন্স কার্ভের মতো। এখন আমরা যে চিত্রটা দেখছি, এটা গত পর্বে আমরা দেখেছিলাম। এখানে আমাদের 3টা আইসোকোয়ান্টই আছে। Q1 হচ্ছে 55, Q2 হচ্ছে 75, Q3 হচ্ছে 90। এবং আবারও আমরা 3টা পয়েন্ট নিচ্ছি, এ বি সি। এ বি সির বৈশিষ্ট্য কী? এই 3টা পয়েন্টে ক্যাপিটালকে আমরা 3 ইউনিটে ফিক্স করেছি। এখন দেখা যাক তো, পয়েন্ট এ দিয়ে শুধুমাত্র একটা আইসোকোয়ান্ট যাবে, পয়েন্ট বিতে শুধুমাত্র একটা আইসোকোয়ান্ট যাবে, একইভাবে পয়েন্ট সিতে শুধুমাত্র একটা আইসোকোয়ান্ট যাবে। ক্যাপিটাল যদি আমরা ফিক্স করি, লেবার যদি আমরা বাড়াই, আমাদের আউটপুট অবশ্যই বাড়বে। আমাদের আউটপুট যদি বাড়ে, আইসোকোয়ান্ট মাত্রাটা বাড়বে, পরিমাণটা বাড়বে। এই আলাপটা যদি আমরা গ্রাফে দেখি, পয়েন্ট এতে আমরা যে আইসোকোয়ান্ট দেখছি, পয়েন্ট বির আইসোকোয়ান্টটা একটু হায়ার, পয়েন্ট সি এর আইসোকোয়ান্টটা আরও হায়ার। ভোক্তার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? হায়ার ইনডিফারেন্স কার্ভস হায়ার ইউটিলিটি দেবে। উৎপাদকের ক্ষেত্রে মিরর ইমেজটা কি? হায়ার আইসোকোয়ান্ট হায়ার উৎপাদন দেবে। আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসে দুটো স্পেশাল ইনডিফারেন্স কার্ভ দেখেছিলাম। একটা ছিল পারফেক্ট সাবস্টিটিউটসের ক্ষেত্রে, আরেকটা ছিল পারফেক্ট কমপ্লিমেন্টসের ক্ষেত্রে। এই একই আর্গুমেন্ট আমরা কি আইসোকোয়ান্টের ক্ষেত্রে দেখতে পারি? আমরা তাহলে এখন এইবারের চিত্রটা দেখি তো। এইবারের চিত্রে আমরা 3টা আইসোকোয়ান্ট দেখছি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন তো অবশ্যই ডাউনওয়ার্ড স্লোপিং। এটা কি কনভেক্স টু দ্য অরিজিন? আমরা এটাও বলেছি বারবার যে শূন্য চেঞ্জ কিন্তু পজিটিভও হতে পারে, শূন্য চেঞ্জ নেগেটিভও হতে পারে। সুতরাং ডাউনওয়ার্ড স্লোপিং যেহেতু আছে, এর কনভেক্সিটি হচ্ছে 0। আস্তে আস্তে কমে যাচ্ছে না ঠিকই, একই থাকছে, কিন্তু চেঞ্জটা হচ্ছে 0। এই 3টা আইসোকোয়ান্ট Q1, Q2, Q3, এই 3টাতে আমরা
Q3-তে দেখি 3টা পয়েন্ট A, B, C। এই যে ইনপুটস আমরা বলছি এক্স অ্যাক্সিসে লেবার, ওয়াই অ্যাক্সিসে ক্যাপিটাল, এগুলোকে আমরা বলছি পারফেক্ট সাবস্টিটিউটস। আমরা যখন কনজিউমারের ক্ষেত্রে পারফেক্ট সাবস্টিটিউটস আলোচনা করেছি, আমরা বলেছিলাম লাল পেন্সিল লাল পেন্সিল। উৎপাদকের ক্ষেত্রে পারফেক্ট সাবস্টিটিউটস কিভাবে আমরা বলতে পারি? দুটো সিএনজি মেশিন আছে, একটা ব্র্যান্ড এ, একটা ব্র্যান্ড বি। এদের স্পিড একই, এদের প্রেসিশন একই, সব কিছু এক। তাহলে একজন উদ্যোক্তা, একজন উৎপাদক, উনি ব্র্যান্ড এ এবং ব্র্যান্ড বি এ দুটোকে একই দেখবেন না? পারফেক্ট সাবস্টিটিউটস কি? পারফেক্ট সাবস্টিটিউট হচ্ছে হোমোজেনাস গুডসের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা কি বলছি? আমরা ইনপুটসের ক্ষেত্রে বলছি। তাহলে উৎপাদক যখন এই ইনপুটসগুলো দেখবেন, ব্র্যান্ড এ ব্র্যান্ড বি সিএনজি মেশিন, একই আউটপুট, একই প্রেসিশন, উনি এই দুটোর মধ্যে নিরপেক্ষ থাকবেন। এবং একই প্রিন্সিপালে আমরা যেভাবে পারফেক্ট সাবস্টিটিউটসের ক্ষেত্রে ইনডিফারেন্স কার্ভস রেখেছি, পারফেক্ট সাবস্টিটিউটস ইনপুটের ক্ষেত্রে আমরা আইসোকনগুলো আঁকতে পারি। ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসের সময় আমরা পারফেক্ট কমপ্লিমেন্ট ইনডিফারেন্স কার্ভস আলোচনা করেছি। এই ধরনের ইনডিফারেন্স কার্ভসের মিরর ইমেজ কি আইসোকন্টের ক্ষেত্রে থাকতে পারে? এবারে চিত্রে দেখা যাক তো। এই চিত্রে আপনারা কি দেখছি? এল শেপড আইসোকোয়ান্টস। ঠিক আছে, Q1, Q2, Q3 আছে, হায়ার আইসোকোয়ান্টস, হায়ার আউটপুট। কিন্তু এল শেপড যে আইসোকোয়ান্টটা আছে, এর অর্থ কি? একটা নির্দিষ্ট পরিমাণ L1-এর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ K1 শুধুমাত্র মিশ্রণ করলে আমরা Q1 আউটপুট পাবো। একইভাবে একটা নির্দিষ্ট পরিমাণ L2-এর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ K2 যদি মিশ্রণ করি আমরা Q2 আউটপুট পাবো, এবং তদ্রূপভাবে Q3। এই যে ফিক্সড প্রপোর্শনের কথা আমরা বললাম, এর কোনো বাস্তব উদাহরণ আছে? আমরা যদি একটা বাইসাইকেল চালাতে চাই, আমাদের একটা বাইসাইকেলের সাথে অবশ্যই দুটো চাকা লাগবে। একইভাবে আমরা যদি একটা প্রাইভেট কার চালাতে চাই, একটা প্রাইভেট কারের সাথে আমাদের 4টা চাকা লাগবে। 1:2 ফিক্সড রেশিও, 1:4 ফিক্সড রেশিও আরেকটার ক্ষেত্রে। একইভাবে দুটো গাড়ির ক্ষেত্রে আমাদের 8টা চাকা, দুটো বাইসাইকেলের ক্ষেত্রে 4টা চাকা। এইগুলোকে যদি আমরা পারফেক্ট কমপ্লিমেন্টের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের আইসোকোয়ান্টটা এল শেপটি হবে। ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসের সাথে আইসোকোয়ান্ট অ্যানালিসিসের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইউটিলিটি বা উপযোগ একটা সাবজেক্টিভ ইভ্যালুয়েশন। আমি 1 কাপ চা বা 1 কাপ কফি থেকে যে উপযোগ পাবো, আরেকজন সেটা নাও পেতে পারে, তার চেয়ে বেশি পেতে পারে, তার চেয়ে কমও পেতে পারে। কিন্তু আইসোকোয়ান্ট যখন আমরা অ্যানালিসিস করি, কোয়ান্টিটিটা মাপা যায়। আমরা আলাপে অর্থনীতির একদম প্রারম্ভিক পর্যায়ে বলেছিলাম, যে কোনো মাপামাপি যদি আমরা করতে চাই, আমাদের একটা সুনির্দিষ্ট শূন্য থাকতে হবে। উপযোগ বা ইউটিলিটির ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট শূন্য নাই। কিন্তু কোয়ান্টিটি যখন আমরা মাপবো, অর্থাৎ আউটপুট, তখন আমাদের একটা নির্দিষ্ট শূন্য আছে। এই জন্য যখন আমরা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স করব বা এরপরে দেখব, তখন দেখা যাবে আমরা আইসোকোয়ান্টের প্রয়োগ অনেক বেশি দেখতে পারবো, যেহেতু আইসোকোয়ান্টকে মাপা যায়। আগামী পর্বে আমরা রিটার্নস টু স্কেল কনসেপ্টটা দেখার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।